মৃত্যু উপত্যকায় পোড়া ও উৎকট গন্ধে খুঁজি শহীদদের আত্মা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায়। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস জে রতন স্বাগত জানাচ্ছি। গাজা উপত্যকার কথাই বলছি। কিছুই আর নেই সেখানে, শুধু ধ্বংসস্তূপ আর লাশ। পোড়া ও লাশের উৎকট গন্ধে এখন যারাই সেখানে কোনো ক্রমে মানবতা খুঁজতে যাচ্ছে, সরাসরি অথবা কল্পনায়, তারা খুঁজে ফিরছেন শহীদদের আত্মা। যেন কল্পনায় নয়, চোখের সামনেই কত নির্মম ঘটনার চলৎ ছবি চোখের সামনেই রিওয়াইন্ড হচ্ছে। শহীদ আত্মারা যেন বলছে, দেখে যাও ইসরায়েলিরা কি করেছে সেখানে। দূর থেকে শুধু পশ্চিমা নিয়ন্ত্রিত মিডিয়ার মাধ্যমে নয়, আসো সরাসরি দেখে যাও, একটু থেকে দেখো। এই মৃত্যুকূপেও, লাশের ওপরেও ভীতু ইসরায়েলিরা বিমান হামলা চালাচ্ছে। লাশগুলোকেও, যেগুলোয় শুধু হাত, পা, শরীর, মাথা ছিন্ন ভিন্ন অবস্থায় আছে, সেগুলোতেও ক্ষেপণাস্ত্র, গ্রেনেড হামলা চালিয়ে আরও ছিন্ন ভিন্ন করছে তারা। যেন বিশ্বাসই করতে চাইছে না ওরা আর বেঁচে ফিরবে না, কোনো প্রতিরোধও করতে পারবে না। ওরা আল্লাহর কাছে চূড়ান্তভাবে চলে গেছে। অবরুদ্ধ গাজা উপত্যকায় টানা ১৯ মাস আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। একই সঙ্গে গত মার্চ থেকে টানা ২ মাসের বেশি সময় যুদ্ধবিধ্বস্ত ভূখণ্ডটিতে সর্বাত্মক অবরোধ দিয়ে রেখেছিল ইসরায়েলি কর্তৃপক্ষ। আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে গত সপ্তাহে গাজায় খাদ্য ও ওষুধ প্রবেশে নিষেধাজ্ঞা ইসরায়েল তুলে নিলেও জাতিসংঘের মহাসচিবের ভাষায় সাগর সমান প্রয়োজনের তুলনায় চা চামচ পরিমাণ সরবরাহ। সার্বিক পরিস্থিতিতে মৃত্যুকেই এখন আপন ভাবছেন গাজার বাসিন্দারা। গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনুসের চিকিৎসক দম্পতি ডাক্তার হামদি ও ডাক্তার আলা আল নাজ্জার 10 সন্তানকে নিয়ে সুখের সংসার ছিল তাদের। কিন্তু গত শুক্রবার এক বিমান হামলায় ভেঙে যায় তাদের শান্ত নীড়। সেদিন সকালে খান ইউনুসের নাসের হাসপাতালে নিজের কর্মস্থলে গিয়েছিলেন ডাক্তার আলা, অন্যদিকে ঘরে সন্তানদের সঙ্গেই ছিলেন ডাক্তার হামদি। ইসরায়েলি বিমান হামলায় পুরো ধ্বংসস্তূপে পরিণত হয় তাদের ঘর। শুধু ডাক্তার হামদি ও তাদের 11 বছর বয়সী ছেলে আদম প্রাণে বেঁচে যান। বাকি সবাই বিমান হামলায় নিহত হয়। আগুনে পুড়ে যাওয়ায় তাদের শরীর শনাক্তের অযোগ্য হয়ে পড়ে। ডাক্তার হামদির ভাই আলী আল নাজ্জার বলেন, ডাক্তার আলা তার সন্তানদের পুড়ে যাওয়া শরীর দেখে চিৎকার করে কান্না শুরু করেন। তার আত্মীয়রা তাকে প্রবোধ দেওয়ার চেষ্টা করতে গিয়ে নিজেরাই কাঁদতে থাকেন। আলার বোন সাহার আল নাজ্জার বলেন, কাফনে মোড়ানো শিশুদের আমি চিনতেই পারিনি, তাদের চেনার কোনো চিহ্ন ছিল না। আলা পুরোপুরি ভেঙে পড়েছে। এখন ডাক্তার হামদি ও আদম দুজনই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হামদির ডান ফুসফুসের বড় একটি অংশ ফেলে দিতে হয়েছে এবং 17 বার তাকে রক্ত দিতে হয়েছে। এছাড়া আদমের এক হাত কেটে ফেলতে হয়েছে। আলী আল নাজ্জার বলেন, কিভাবে ভাইকে তার সন্তানদের মৃত্যুর কথা জানাবেন ভেবে পাচ্ছেন না তিনি বলেন, আমি জানি না কিভাবে তাকে বলবো। আমি কি বলবো তার সন্তানরা মৃত? তাদের 2টি কবরে দাফন করেছি আমি। ক্লান্ত কণ্ঠে আলী বলেন, গাজায় কোনো নিরাপদ আশ্রয় নেই। এই নির্যাতন থেকে মৃত্যু অনেক ভালো। অবরুদ্ধ গাজায় 19 মাসে ইসরায়েলি হামলায় 220 জন সাংবাদিক নিহত হয়েছেন। এই সংঘাত শুরুর পর থেকে অবরুদ্ধ উপত্যকাটিতে প্রায় 54,000 ফিলিস্তিনি নিহত হয়েছেন। খবর আল জাজিরার। গাজার জনসংযোগ কার্যালয়ের হিসাবে গাজায় 19 মাস ধরে চলমান হামলায় এখন পর্যন্ত 220 জন সাংবাদিক সহ নিহত হয়েছেন অনেকেই। ইসরায়েলি এই বর্বর হামলার শুরুর পর থেকে উপত্যকাটিতে প্রায় 54,000 ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা বেশি। এ সময়ে আহত হয়েছেন প্রায় 1,23,000 মানুষ। সিভিল ডিফেন্সের কর্মকর্তা মোহাম্মদ আল মুগাইর বলেন, আমরা সহায়তা করতে না পারার কারণে 9,700 জন ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। সাম্প্রতিক খবরে এমনও এসেছে, অবরুদ্ধ গাজায় উপত্যকার একটি বাড়িতে ইসরায়েলের বিমান হামলায় এক নারী চিকিৎসকের 10 সন্তানের মধ্যে 9 জনই নিহত হয়েছেন। ওই চিকিৎসক খান ইউনিসের নাসের হাসপাতালে কাজ করতেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে তথ্য জানা গেছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ডাক্তার আলা আল নাজ্জারের স্বামী ও তাদের এক সন্তান আহত অবস্থায় বেঁচে গেছে। ওই হাসপাতালের চিকিৎসক ব্রিটিশ সার্জন গ্রায়ামে গ্রুম বিবিসিকে বলেছেন, এটি অসহনীয় নিষ্ঠুরতা।
বহু বছর ধরে শিশুদের জন্য কাজ করা একজন চিকিৎসক তার প্রায় সব সন্তান হারিয়েছেন। ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে শুক্রবার খান ইউনিসে সন্দেহভাজন কিছু জায়গায় বিমান হামলা চালিয়েছে তারা। আন্তর্জাতিক এক পর্যবেক্ষক তার ব্যক্তিগত অনুভূতি প্রকাশ করতে যেয়ে জানাচ্ছেন, গত কয়েক মাসে আমি আমার ফোনে এমন কিছু ছবি ও ভিডিও দেখেছি যা ভুলে যাওয়া কঠিন। সেখানে ছিল মৃত শিশু, আহত শিশু, অনাহারে কাতরানো নবজাতক, কেউ কেউ যন্ত্রণায় কাঁদছিল, কেউ ভয় ও আতঙ্কে চুপচাপ বসেছিল, কারণ তারা মা বাবা বা ভাই বোনকে হারিয়েছিল। এক ছোট ছেলেকে দেখেছি বিমান হামলার পর ভয়ে পুরো শরীর কাঁপছিল। এই দৃশ্যগুলো এতটাই ভয়াবহ যে আমার অন্তর ক্ষতবিক্ষত হয়ে ওঠে। অনেক সময় এসব ছবি আমি স্কিপ করে দেই, কারণ ভীত হই সামনে আরও কি দেখা না যায়। কিন্তু অনেক সময় মনে হয় এগুলো দেখাই আমার দায়িত্ব। আমি যেন এসব অন্যায়ের সাক্ষী না হয়ে থাকতে পারি না। আমরা যারা নিরাপদে আরামে আছি, অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে গাজার শিশুদের দুঃখজনক অবস্থা দেখছি, আর পাশেই চোখে পড়ে হাসি খুশি মানুষের ছবি, মজার মিম। তখন গাজার শিশুরা আরও বেশি বাস্তব হয়ে ওঠে, কারণ তারা হতে পারত আমাদের সন্তানের মতোই যদি জন্ম হতো অন্য কোনো জায়গায়। অনেক মানুষ চেষ্টা করছেন কিছু করার। কেউ রাজনৈতিক নেতাদের চিঠি লেখেন, কেউ দান করেন, কেউ প্রতিবাদে রাস্তায় নামেন। তবু গাজার শিশুদের ওপর যুদ্ধ থামছে না। আমরা অসহায় বোধ করি। প্রতিদিন নতুন খবর আসে, অবস্থা আরও খারাপ হচ্ছে। জাতিসংঘ জানিয়েছে 14,000 নবজাতক মারাত্মক অপুষ্টিতে ভুগছে। এটি কোনো সাধারণ খাদ্য সংকট নয়, বরং ইচ্ছাকৃত। যেমন হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, খাদ্য সরবরাহ বন্ধ করে দেওয়া হচ্ছে শত্রুকে দুর্বল করতে। এটা যেন গণহত্যার একটা পদ্ধতি। যখন আমরা এত ভয়াবহ ঘটনা দেখি কিন্তু কিছুই করতে পারি না, তখন আমাদের মনে নৈতিক আঘাত বা মোরাল ইনজুরি তৈরি হয়। এটার মানে হলো আমাদের মূল্যবোধ ও আদর্শের সঙ্গে বাস্তবতার সাংঘর্ষিক অবস্থায় আমরা মানসিক যন্ত্রণা অনুভব করি। শব্দটি আমি প্রথম শুনেছিলাম কোভিডের সময়, যখন ডাক্তার নার্সরা বলেছিলেন তারা রোগীদের বাঁচাতে পারছেন না প্রয়োজনীয় সরঞ্জাম না থাকার কারণে। তাদের মনে অপরাধবোধ আর দুঃখ জমে যায়। এখন এই একই অনুভূতি আমাদের অনেকের মধ্যেই জেগে উঠছে, বিশেষ করে যখন দেখি গাজার শিশুরা ধ্বংসস্তূপের নিচে কাঁদছে আর আমরা কিছুই করতে পারছি না। এটা শুধু মানবিক দুর্দশা নয়, সমাজের জন্য এক বড় ধাক্কা। যদি আমরা এসব দেখে নীরব থাকি তাহলে তা আমাদের ভেতরে ধ্বংস ডেকে আনে। গাজার চিকিৎসক ও সাহায্যকর্মীরা সবচেয়ে বেশি এই মানসিক যন্ত্রণা অনুভব করছেন। তারা চেষ্টা করছেন মানুষকে বাঁচাতে, কিন্তু প্রয়োজনীয় ওষুধ, খাবার ও যন্ত্রপাতির অভাবে ব্যর্থ হচ্ছেন। কাঁদতে থাকা মাকে সাহায্য করতে না পারা, আহত শিশুকে সঠিক চিকিৎসা না দিতে পারা, এই ব্যর্থতা তাদের মনের গভীরে ক্ষত তৈরি করে। গাজার মা বাবার জন্য সবচেয়ে ভয়ঙ্কর কষ্ট হলো নিজের সন্তানকে ক্ষুধায় কাঁদতে দেখে কিছু করতে না পারা। এই অসহায়তা আমাদের মন ও মূল্যবোধে একটি ভারী বোঝা নিয়ে আসে, যেটা আমরা স্পষ্ট বুঝতে পারি না। এত বড় অন্যায়ের সাক্ষী হয়ে কিছু করতে না পারার যন্ত্রণা আমাদের সমাজে কী প্রভাব ফেলবে? হয়তো এটি আমাদের অনুভূতির জায়গাকে ভেঙে দিচ্ছে। আমার মা আমার জন্মের পর খবর দেখা বন্ধ করেছিলেন, কারণ তিনি এসব সহ্য করতে পারতেন না। আমি এখন মা হওয়ার পর অনেক সময় ভাবি, আমার সন্তানকে এই ভয়ানক পৃথিবীর বাইরে রাখাই ভালো। কিন্তু ইন্টারনেটের যুগে খবর আমাদের চোখের সামনে, দূরে থাকা যায় না। রাতের অন্ধকারে আমি আমার ছেলেকে ঘুম পাড়াই, ভরা পেটে আরামদায়ক পায়জামায়। চুপচাপ কেঁদে যায় সেই শিশুদের কথা ভেবে, যাদের কেউ আদর করে শুইয়েও দিচ্ছে না। আমার ছেলে দুধ খেতে ওঠে, আমি দুধ গ্লাসে ঢালি। চারপাশে পাখি ডাক, বোমা শব্দ নয়। আমার ছেলে নিরাপত্তা আর গাজার শিশুর ভয়াবহ অবস্থা আমাকে অন্যায় ও অশ্লীল মনের একজন বলে দাবি করে। এটি কি এক ধরনের মানসিক আঘাত নয়? যখন আপনি ছোট শিশুর সঙ্গে সময় কাটান, তাদের সরলতা দেখে, আর অন্য কোনো শিশুর উপর নির্যাতন দেখলে মনে হয় এটি মানবতার বিরুদ্ধে অপমান। আমার ছেলের নিরাপত্তা আর গাজার শিশুর ভয়াবহ অবস্থা আমাকে অন্যায় ও অশ্লীল রূপী একজন মানুষ হিসেবে ট্রিট করে। শুধু মা বাবাই নয়, যে কোনো ভালোবাসাপূর্ণ মানুষ এসব দেখে দুঃখ পায়। শিশুদের রক্ষা করা আমাদের সবার দায়িত্ব, যা দেশের সীমানার বাইরে যায়। কিন্তু এত বড় অন্যায় দেখে কিছুই করতে না পারার যন্ত্রণা আমাদের বিশ্বাসে ফাটল ধরায়। আমরা ভাবতে শুরু করি, এই দুনিয়ায় ন্যায়ের জায়গা আছে তো? দর্শক, আজ এই পর্যন্তই। শুভ কামনা।